হ্যালো এভরিওয়ান। আজকে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আজকে কি নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে লাস্ট এসএলএসটি অর্থাৎ 2016 সালের যে বায়োলজির কোশ্চেন পেপার, এটা 9-10 লেভেলের, অবশ্যই 9-10 লেভেলের, অর্থাৎ আমরা বলতি যে গ্রাজুয়েশন লেভেলের যে কোশ্চেনটা ছিল 9-10 ক্লাসের জন্য। তো তার সেই কোশ্চেন পেপারটা তোমাদেরকে সলভ করবো উইথ এক্সপ্লেনেশন। আজকে ফার্স্ট পার্ট করব, কারণ টোটাল ছিল 55টা কোশ্চেন। তার মধ্যে আজকে প্রায় হাফ কোশ্চেনের একটু বেশি আমরা আজকে সলভ করব। এবং শুধু সলভ না, শুধু অ্যান্সার জানলে হবে না, সেই অ্যান্সারের সাথে সেই কোশ্চেন রিলেটেড আর কি কি কোশ্চেন হতে পারে বা সেই সংক্রান্ত আরো কিছু টপিকটা সম্পর্কে আজকে আমরা জেনে নেব। তবে এই কোশ্চেন পেপারে যে অ্যান্সার গুলো দেওয়া হবে সেগুলো কিন্তু কমিশন যেটা প্রোভাইড করেছে, যে অ্যান্সার কি প্রোভাইড করেছিল 2016 সালের অ্যান্সার কি, সেটাই তোমাদের প্রোভাইড করা হবে। যেগুলো বাজার চলতি কিছু বইয়েও অ্যান্সার কি দেওয়া আছে, সেই কমিশন যেটা দিয়েছে সেটাই মানে সেটাই তুলে ধরা হয়েছে। তো আমিও সেভাবেই বলবো। কিছু কিছু কোশ্চেন নিয়ে ডাউট ছিল, সেই 2016 সালের কিছু কিছু কোশ্চেনের যে অ্যান্সার গুলো দেওয়া হয়েছিল কিছু কিছু নিয়ে ডাউট ছিল, আদারওয়াইজ বাকিগুলো সেম আছে। তো সেম কোশ্চেন দেখো, রিপিট হওয়ার চান্স আমাদের কম। যে সিমিলার কোশ্চেন অপশন দিল সেরকম চান্সেস তো কম, কিন্তু কোশ্চেন গুলো জানলে বা ওই কোশ্চেনের টপিক গুলো যদি তোমরা ডিসকাশন করো বা পড়ো সেগুলোকে, তাহলে কিন্তু সেখান থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পেতে পারো। তো সেটাই আমাদের লক্ষ্য। 2016 সালের শুধু কোশ্চেন নয়, সেই সংক্রান্ত আমরা যাবতীয় এক্সপ্লানেশন আজকে আমরা করতে চলেছি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলকে, কারণ এখন থেকে প্রায় প্রত্যেক দিনই তোমাদের 2016 এসএলএস, মানে 2025-এর এসএলএসটি যেটা হতে চলেছে সেই সংক্রান্ত বায়োলজির ভিডিও আপলোড করা হবে, ক্লাসেস আপলোড করা হবে, টপিক ধরে ধরে ক্লাস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ইউটিউব চ্যানেলে। এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে যাবতীয় নোটিশ তোমরা পেয়ে যাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তোমরা যদি মনে করো কিছু পিডিএফ তোমাদের কাজে লাগবে, তো যা যা পড়ানো হয় ক্লাসেসে তার পিডিএফ তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তাহলে আর দেরি না করে শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন এসছে, নিম্নে বিবৃত কোনটির কারণে হিমোগ্লোবিন বাফার হিসেবে কাজ করে। প্রত্যেকটা কোশ্চেনের আমি বাংলা ভার্সনও রেখেছি, ইংলিশ ভার্সনও রেখেছি। তাই বাংলার যারা বেঙ্গলি ভার্সনে পড়ে অভ্যস্ত বায়োলজি তাদেরও সুবিধা হবে, এবং ইংলিশ ভার্সনে যারা পড়েছো বা এখনো পড়ছো, পড়তে সুবিধা হয় তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। তো এটার অ্যান্সার কমিশন রেখেছে দুর্বল অম্লধর্মী। এটা নিয়ে একটু দ্বিমত আছে, কারণ অনেক ক্ষেত্রে যেটা হিমোগ্লোবিন বাফার হিসেবে কাজ করে সে কারণটা বলা হয় যে তার মধ্যে হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি রয়েছে, সেই কারণে হিমোগ্লোবিন বাফার হিসেবে কাজ করতে পারে। তো যাই হোক, আমরা এটা থেকে আরো কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে এই হিমোগ্লোবিন অ্যাকচুয়ালি দেখো, যে এই যে বাফার আমরা বলছি, তো এই বাফারটা অ্যাকচুয়ালি কি? বাফারটা হচ্ছে যে যখন বাফার এমন একটা সাবস্ট্যান্স that can resist changes by accepting or by donating hydrogen ions, that is H plus ion. বাফার হচ্ছে এমন একটা সাবস্ট্যান্স যেটা কি করে, যেটা পিএইচ কে রেজিস্ট করতে পারে। কিভাবে করতে পারে? এইচ প্লাস আয়নকে হয় সে অ্যাকসেপ্ট করবে, না হয় সে ডোনেট করবে। তো হিমোগ্লোবিন বাফার হিসেবে কাজ করছে বাই বাইন্ডিং টু এইচ প্লাস আয়ন, effectively neutralizing excess acid and preventing drastic changes in pH. এখানে দেখতে পাচ্ছ যে একটা তোমাদের ইকুয়েশন দেওয়া হয়েছে, যেখানে কার্বন ডাই অক্সাইড কি করছে, বা কার্বন ডাই অক্সাইড জলের সাথে রিয়াকশন করছে, কার্বনিক অ্যানহাইড্রেস তৈরি করছে। মানে কার্বনিক অ্যানহাইড্রেস এখানে এনজাইম কাজ করছে এবং তার ফলে তৈরি করছে কি কার্বনিক অ্যাসিড। সেই কার্বনিক অ্যাসিড কি করছে, সেটা ভেঙে যাচ্ছে, সেটা এইচ প্লাস আর HCO3 তে ভেঙে যাচ্ছে। তো এখানে দেখো, it also helps in the transport of carbon dioxide by binding to it, reducing the concentration of free CO2 in the blood. তো এখান থেকে আরো যে জিনিসগুলো তোমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে
এই এইচ প্লাস মানে এই যে বাফার সিস্টেম, এই বাফার সিস্টেমটা মেনলি কত রকমের। তো ব্লাডের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বাফারিং সিস্টেম রয়েছে, অনেক ধরনের বাফারিং সিস্টেম রয়েছে। এই বাফারিং সিস্টেম গুলো কি কি সেটা নিয়ে একটু আলোচনা করে দিই। এই বাফারিং সিস্টেম মেনলি হচ্ছে তিন প্রকারের আমরা পাবো। নাম্বার ওয়ান হচ্ছে বাইকার্বনেট বাফারিং সিস্টেম। আমরা তিন রকমের বাফারিং সিস্টেম পাচ্ছি। আমি এখানে বাফারিং সিস্টেমকে সংক্ষেপে বিএস লিখলাম, ঠিক আছে? এটা বিএসটা আমি সংক্ষেপে লিখছি। বাইকার্বনেট বাফারিং সিস্টেম, প্রোটিন বাফারিং সিস্টেম, আর একটা হচ্ছে ফসফেট বাফারিং সিস্টেম। তো দেখো এই যে বাইকার্বনেট বাফারিং সিস্টেম আছে, এটা হচ্ছে রিভার্সেবল করতে পারে রিয়াকশন বিটুইন CO2 অ্যান্ড ওয়াটার। কিসে কনভার্ট করছে? যেটা হচ্ছে H2 CO3 তে কনভার্ট করছে, যেটা এই রিয়াকশনে তোমরা দেখতে পাচ্ছ, যেটা একটা রিভার্সেবল রিয়াকশন করছে বিটুইন CO2 অ্যান্ড H2 টু H2CO3। H2CO3 থেকে আমরা দেখতে পাচ্ছি H প্লাস আর HCO3 মাইনাস। আমরা যেরকম হাইড্রোজেন আয়ন পাচ্ছি সেরকম হাইড্রোজেন কার্বনেট আয়ন পাচ্ছি। নেক্সট আমরা দেখব এই প্রোটিন বাফারিং সিস্টেম সম্পর্কে। প্রোটিন বাফারিং সিস্টেমে কি হয়, এখানে কিছু কিছু প্রোটিন যেরকম হিমোগ্লোবিন, অ্যালবুমিন, এই ধরনের প্রোটিন গুলো কি করছে, এরা অ্যাক্ট অ্যাজ বাফার। কিভাবে বাফার হিসেবে কাজ করছে? বাই অ্যাকসেপ্টিং অর রিলিজিং হাইড্রোজেন আয়নস। এটা কার উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করছে হচ্ছে ব্লাডে পিএইচ কিরকম আছে তার উপর ডিপেন্ড করছে। এবং ফসফেট বাফার সিস্টেমও ঠিক একই টাইপেরই, একই মানে ডিপেন্ডেন্ট মানে নির্ভরতায় কাজ করে। যেভাবে প্রোটিন বায়ো বাফারিং সিস্টেম কাজ করছে, এইভাবেই ফসফেট বাফার সিস্টেম ওরকম ভাবেই কাজ করছে। এবার হচ্ছে আমরা এই যে হিমোগ্লোবিন দেখলাম, তো এই হিমোগ্লোবিন থেকে আমরা কি কি কম্পাউন্ড পাই? হিমোগ্লোবিন থেকে কি কি কম্পাউন্ড পাই? যেরকম হিমোগ্লোবিন তো রক্তে তোমরা জানো যে আমরা যে অক্সিজেন গ্রহণ করছি, সেই অক্সিজেনটা তো প্রত্যেকটা সেলে সেলে পৌঁছচ্ছে। সেটা কিভাবে পৌঁছচ্ছে? সেটা কিভাবে পৌঁছচ্ছে? সে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করছে। কারণ রক্ত হচ্ছে আমাদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেলে পৌঁছচ্ছে, অক্সিজেনকে নিয়ে পৌঁছচ্ছে। তাহলে সেই অক্সিজেনের সাথে বাইন্ড করছে কি? হিমোগ্লোবিন বাইন্ড করছে। অক্সিজেনের সাথে বাইন্ড করে সে কি তৈরি করছে? সে তৈরি করছে অক্সিহিমোগ্লোবিন, যেটার সংক্ষেপে হচ্ছে HbO2 বলা হয়। নেক্সট কি? নেক্সট হচ্ছে ডিঅক্সিহিমোগ্লোবিন। ডিঅক্সিহিমোগ্লোবিন এর সংক্ষেপটা কি? এর সংক্ষেপ হচ্ছে HHB। নাম্বার 3 হচ্ছে HbCO, যেটার মানে কি? যেটা হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন। মানে কার্বন মনোক্সাইডের সাথে যখন যুক্ত হচ্ছে, তখন সেটা হিমোগ্লোবিন যুক্ত হচ্ছে, তখন তাকে আমরা বলছি কার্বক্সি হিমোগ্লোবিন। আর একটা হচ্ছে মিথেহিমোগ্লোবিন। মিথেমোগ্লোবিন এটা কাকে বলে? এটার সংক্ষেপ কি? এটা হচ্ছে METHB। এটা কি? এটা হচ্ছে যখন হিম গ্রুপের, এটা তো হিম গ্রুপের হিমোগ্লোবিন, হিম গ্রুপের আয়রন যখন অক্সিডাইজড হচ্ছে এবং যখন অক্সিজেনের সাথে তাকে বাধা দিতে মানে বাইন্ড করতে আনএবল হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে মিথেমোগ্লোবিন। তাহলে আশা করছি এই সংক্রান্ত তোমাদের কিছু তথ্য দিতে পারলাম। আর এখানে জাস্ট এগুলো পড়বে যে when CO2 diffuses into, মানে এই কথাগুলোই লেখা আছে যে CO2 যখন আরবিসির সাথে ডিফিউজ করছে, তৈরি করছে কার্বনিক অ্যাসিড, which then dissociates into bicarbonate and hydrogen ion. The hemoglobin binds this H plus ion, preventing the pH from dropping. এইভাবে পিএইচ কে সে বজায় রাখছে। সেটা কিভাবে, সে প্রসিডিওরটা লেখা আছে।
এছাড়া ব্লাডের যে বাফারিং সিস্টেম গুলো রয়েছে, বাইকার্বনেট বাফারিং সিস্টেম, প্রোটিন বাফারিং সিস্টেম, ফসফেট বাফারিং সিস্টেম, এইটা তোমাদেরকে আলোচনা করে দিলাম। এবং হিমোগ্লোবিন কার সাথে কিভাবে বাইন্ড করে কি কি কম্পাউন্ড তৈরি করছে সেটাও তোমাদের সাথে আলোচনা করে দিলাম। এটা কিন্তু সিলেবাসে আছে, বাফারিং সিস্টেমটা কিন্তু পড়তে হবে, সিলেবাসে আছে। এবং সেখান থেকেই দেখো একটু ঘুরিয়ে কোশ্চেনটা দিয়েছে। আচ্ছা, চলে আসি কোশ্চেন নাম্বার 2 তে। কোশ্চেন নাম্বার 2 বলেছে, দেখো, হুইচ অফ দ্য ফলোইং কন্টেন্টস রিচ সাপ্লাই অফ ওমেগা ফ্যাটি অ্যাসিড। কোশ্চেনটা বাংলাতেও লেখা আছে, চারটে অপশন আছে, তার মধ্যে কোনটাতে প্রচুর পরিমাণে ওমেগা অ্যাসিড থাকে। অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে সালমন। অ্যান্সার হয়ে যাবে সালমন। এবার একটু আমরা দেখে নিই যে সালমন তো দেখো এখানে 2 নম্বরে রয়েছে। এখানে যদি সালমন না থেকে ম্যাকারেল দিত, মানে ম্যাকারেল মাছ, সামুদ্রিক মাছ, এগুলো সবই, তাহলে কিন্তু ম্যাকারেলটা অ্যান্সার হতো। কারণ আমি এখানে প্রায় 12টা ফুড আইটেমস দিয়ে দিচ্ছি, যেগুলো খুব ওমেগা 3 পরিমাণ যেখানে প্রচুর বেশি, এই 12টা ফুডে। এবং আমি পার সার্ভিং এ কত এমজি করে ওমেগা 3 আছে সেটাও পরিমাণটা দিয়ে দিচ্ছি। তো 1 নম্বরে হচ্ছে ম্যাকারেল, স্যালমন, নেক্সট হচ্ছে কড লিভার। তো এগুলো একটু চারটা একটু পড়ে রাখতে পারো, কারণ এখান থেকে কোশ্চেন যেহেতু দিয়েছিল 2016 সালে। তো এই সংক্রান্ত একটু আলোচনা করি যে অ্যাকচুয়ালি ফ্যাটি অ্যাসিড আমরা এখানে পড়ছি। ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিড অ্যাকচুয়ালি কি? ফ্যাটি অ্যাসিড হচ্ছে লং চেন কার্বক্সিলিক অ্যাসিড। লং চেন কার্বক্সিলিক অ্যাসিড। এটা আমরা কোথায় পাই ফ্যাটি অ্যাসিডটা? ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্ট অফ লিপিডস। এসেনশিয়াল কম্পোনেন্টস অফ লিপিড। এবং আমরা যদি ফ্যাটকে ভাগ করি, আমরা দেখতে পাবো সিম্পল ফ্যাট, আমরা দেখতে পাবো কমপ্লেক্স ফ্যাটের একটা গ্রুপ, আমরা পাবো স্টেরয়েড, আমরা পাবো আর একটা আছে হাইড্রোকার্বনেট। তো সেটা অতটা ইম্পর্টেন্ট না, মেনলি এই জায়গাগুলো তোমরা মনে রেখো। আচ্ছা, আমি নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন হচ্ছে হাইপার ক্যাপনিয়া জনিত কারণে শ্বাস প্রক্রিয়া মূলত প্রভাবিত হয় ড্যাশকে উদ্দীপিত করতে। হাইপার ক্যাপনিয়া অ্যাফেক্টস রেসপিরেশন প্রাইমারিলি বাই স্টিমুলেটিং দ্য, এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ সেন্ট্রাল মেডুলারি কেমো রিসেপ্টর। এটা অ্যান্সার গুলো যেটা কমিশন অ্যান্সার কিতে দেওয়া হয়েছে সেই অ্যান্সার গুলোই তোমাদেরকে বলছি। এবং আমি টপিকটাকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি, পুরো কোশ্চেন পেপারটাই আমি এভাবেই তোমাদের অ্যান্সার কি যেটা কমিশন দিয়েছে এবং সেই টপিক সংক্রান্ত আরো কি কি বিষয় তোমাদের জন্য ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলো আলোচনা করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে। তো একটু আলোচনা করে নি, সেটা হচ্ছে ছবিটা দেখো। ছবিটা এখানে দেখতে পাচ্ছ, এখানে দুটো কথা লেখা আছে, একটা হচ্ছে নর্মোক্যাপনিয়া। নর্মোক্যাপনিয়াটা কি অ্যাকচুয়ালি? দিস ইজ নর্মাল রেঞ্জ অফ আর্টেরিয়াল কার্বন ডাইঅক্সাইড পার্শিয়াল প্রেশার ইন দ্য ব্লাড। এটা কতটা হয়? পরিমাণটা হয় 35 to 45 mmHg, নর্মোক্যাপনিয়ার পরিমাণ। তো আমাদের যে সেন্ট্রাল কেমোরিসেপ্টর আছে, সেন্ট্রাল কেমোরিসেপ্টর, এই কেমোরিসেপ্টর গুলো খুব সেন্সিটিভ হয় কিসের প্রতি? টু দ্য পিএইচ অফ ইটস এনভায়রনমেন্ট, নিজস্ব পরিবেশের পিএইচ কিরকম হচ্ছে তার প্রতি খুব সেন্সিটিভ হয়। সেন্সিটিভ টু দ্য, তোমরা নিজস্ব নোট বানালেও এগুলো কিন্তু নিজেরা খাতায় আলাদাভাবে লিখে নিতে পারো। দেখো, নিজে লিখে পড়ার থেকে বেশি সুবিধা কোনো কিছুতে পাবে না। নোটস অনেক জায়গা থেকে তোমরা কিনছো, নোটস কিনছো,
আলাদা করে। তো সেগুলোতে কিছু হেল্প হবে না, ওই নোটস পড়ে সেরকম ভাবে সেভাবে কিছু হেল্প হবে না। তোমরা ভিডিও দেখো, টপিক বোঝো, বই একটু করে পড়ো এবং নিজেরা একটু করে লিখতে থাকো। সেই লেখার একটা জিনিস আলাদা। অবশ্যই হেল্প নেবে, কারণ হঠাৎ করে এসএসসি এসএলএসটি শুরু হয়েছে, তো হেল্প তো অবশ্যই লাগবে। আচ্ছা, সেনসিটিভ টু দ্য পিএইচ অফ ইটস এনভায়রনমেন্ট। এবং সেখানে কি হয়, সিএসএফ এর কাছে কি হয়, পিএইচ পরিবর্তন কিরকম হচ্ছে সেটাকে, পিএইচ চেঞ্জ কি করে হচ্ছে সেটাকে ডিটেক্ট করছে। এবং তারপরে কি হয়, ব্রেন টিস্যুতে CO2 বা O2 কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে কিনা সেগুলো বোঝা যায়। তাহলে এইগুলো মোটামুটি ইনফ্লুয়েন্স হচ্ছে CO2 দ্বারা, ঠিক আছে, যেটা এই জিনিসটাকে এফেক্ট করছে, মানে ব্রিদিং এফেক্টকে এটা প্রভাবিত করছে। এবং একটা জায়গা আর একটা জিনিস, CO2 যখনই বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে, হাইপার ক্যাপনিয়া হচ্ছে। এছাড়া আর কি হতে পারে, এই আমাদের যে ব্লাডটা অ্যাকচুয়ালি কি হয়, বেশি অ্যাসিডিক হয়ে যায়, এবং CO2 কার সাথে ডিফিউজ করে যায়, প্লাজমার সাথে ডিফিউজ করে যায়। এবং প্লাজমা পিএইচ যদি চেঞ্জ হয়, সে কিন্তু একা সেন্ট্রাল কেমোরিসেপ্টরকে স্টিমুলেট করে না, যেহেতু মানে H+ are not able to diffuse across the blood brain barriers into the CSF। তো এখান থেকে মোটামুটি এইটুকু জিনিস একটু ক্লিয়ার রেখো, কারণ একটু টাফ সাব টপিক আছে এটা, খুব একটা বেশি যে কঠিন কোশ্চেন আসবে সেটা নয়। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি নেক্সট প্রশ্নে। সেটা হচ্ছে যে নিম্নলিখিত কোন রস বা ক্ষরণটির সবচেয়ে বেশি পিএইচ পরিলক্ষিত হয়। দেখো, চারটে অপশন দিয়ে দেওয়া হয়েছে, লালা ক্ষরণ, পাকস্থলী রস, অগ্ন্যাশয় রস, আন্তরিক রস। Which of the following has highest pH? Salivary secretion, gastric juice, pancreatic juice নাকি intestinal secretion? অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অবশ্যই প্যানক্রিয়াটিক জুস হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। তো এবার আমরা একটু প্যানক্রিয়াটিক জুস সম্পর্কে একটু দেখে নেব, যে এখান থেকে কি কি ইম্পর্টেন্ট এবং কি কি পড়তে হবে তোমাদেরকে। দেখো, প্রথমেই বলে রাখি যে প্যানক্রিয়াটিক জুস, তো এটা তো প্যানক্রিয়াস থেকে বা অগ্ন্যাশয় থেকে নির্গত হচ্ছে। এবং এর প্রকৃতি কিরকম, এর প্রকৃতি তো দেখতে পাচ্ছ যে সবচেয়ে বেশি পিএইচ, মানে হচ্ছে যে এটা কিন্তু অগ্ন্যাশয় রস হচ্ছে ক্ষারধর্মী হচ্ছে, অগ্ন্যাশয় রস ক্ষারধর্মী হচ্ছে। এবং এর পিএইচ মোটামুটি কত থেকে কতর মধ্যে থাকে, 7.5 থেকে 8.5 এর মধ্যে এর পিএইচ থাকে, প্যানক্রিয়াটিক জুসের পিএইচ থাকছে। এবং প্যানক্রিয়াস নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে দেখবে যে প্যানক্রিয়াস অ্যাকচুয়ালি হচ্ছে এটা একটা মিশ্র গ্রন্থি। অর্থাৎ এ কিন্তু দুভাবে কাজ করতে পারে, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃক্ষরা গ্রন্থি, আর হচ্ছে এন্ডোক্রিন গ্ল্যান্ড বা এন্ডোক্রাইন অর অন্তঃক্ষরা গ্রন্থি, এই দুটো গ্রন্থি হিসেবেই কাজ করতে পারে। এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসেবে যখন কাজ করে প্যানক্রিয়াস, তার মানে হচ্ছে যে সেই মানে যখন সে পাচক রস নির্গত করছে, সেই পাচক রস যখন বিভিন্ন আহ খাবারের ভাগের ওপর কাজ করছে, খাবারের ভাগ মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলোর ওপর, এগুলোকে পাচন করার জন্য, হজম করার জন্য যে এনজাইম গুলো নিঃসৃত করছে, সেই যে কাজটা সেটা হচ্ছে এক্সোক্রিন গ্ল্যান্ড হিসেবে তার কাজ। আর এন্ডোক্রিন গ্ল্যান্ড হিসেবে কি কাজ, এন্ডোক্রিন গ্ল্যান্ড হচ্ছে যখন সে হরমোন ক্ষরণ করছে। অর্থাৎ প্যানক্রিয়াসে কি থাকে তোমরা জানো যে প্যানক্রিয়াসে থাকে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা থাকে। এবং এখান থেকে দু প্রকারের দুটো হরমোন রিলিজ হয়। নাম্বার 1 হচ্ছে ইনসুলিন, আর নাম্বার 2 হচ্ছে গ্লুকাগন। এই দুটো ইম্পর্টেন্ট ভীষণ হরমোন
হরমোনে একটু চলে গেলাম, সবকিছু রিলেট করেই তোমাদেরকে পড়াচ্ছি। যেটা হচ্ছে প্যানক্রিয়াসের দুভাবে কাজ, মিশ্র গ্রন্থি বলছে, অর্থাৎ বহিঃক্ষরা অন্তঃক্ষরা দুভাবেই ও কাজ করতে পারে। দু ধরনের গ্ল্যান্ডই প্যানক্রিয়াসের আছে। এবং ইনসুলিন কি করে, যখন আমাদের শরীরে কি হয়, ব্লাডে যখন সুগারের মাত্রা বেড়ে যায়, মানে শর্করার মাত্রা যখন বেড়ে যায়, যেটাকে আমরা সুগার বলি, অ্যাকচুয়ালি রোগটার নাম হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। অর্থাৎ আমাদের ব্লাডে যখন গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়, তখন সেই গ্লুকোজটাকে এই ইনসুলিন হরমোন কিসে কনভার্ট করে। ইনসুলিন যদি ঠিকঠাক রিলিজ হয়, তাহলে সেই রক্তের গ্লুকোজ লিভারে গিয়ে গ্লাইকোজেন হিসেবে জমা হচ্ছে। অর্থাৎ মেন কাজ হচ্ছে গ্লুকোজ, ব্লাডের গ্লুকোজ লেভেলটাকে কমিয়ে আনা। আর গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগন হচ্ছে ঠিক এর উল্টোটা কাজ করে। মানে গ্লুকাগনকে বলা হয় ইট ইজ অ্যান্টাগনিস্ট টু ইনসুলিন। এটা অ্যাকচুয়ালি ইনসুলিনের বিপরীত কাজ করে। গ্লুকাগন কি কাজ করে? গ্লুকাগন হচ্ছে যখন আমাদের মানে গ্লুকোজের দরকার হয়, অ্যাকচুয়ালি যখন গ্লুকোজের পরিমাণ, ও কি করে গ্লাইকোজেনকে ভাঙবে, ভেঙে গ্লুকোজে কনভার্ট করাবে, দিয়ে আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেলটা তখন হাই হয়ে যাচ্ছে। তাহলে ভাবো, যদি আমাদের শরীরের ইনসুলিন ঠিকঠাক ভাবে কাজ না করে, বা শরীরে যদি ইনসুলিন প্রপারলি নির্গত না হয়, ইনসুলিন ক্ষরণ যদি কম হয়, তাহলে কিন্তু আমাদের শরীরে গ্লুকোজ লেভেলটা বেড়ে থাকবে। কারণ কি? কারণ ওকে গ্লাইকোজেনে কনভার্ট করার জন্য ইনসুলিন আমি পাচ্ছি না। তখন যে রোগটা হয়, অর্থাৎ এই যে ব্লাডে গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়, যেটাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস এটা কেন হচ্ছে? ফর কেন হচ্ছে? হাইপোসিক্রেশন অফ ইনসুলিনের জন্য হচ্ছে। হাইপোসিক্রেশন অফ ইনসুলিন। এবার ইনসুলিন যদি বেশি ক্ষরণ হয়, তাহলে কি হতে পারে? যদি হাইপার সিক্রেশন হয়, অর্থাৎ বেশি বেশি করে ক্ষরিত হচ্ছে, তাহলে কি হবে? হাইপার সিক্রেশন অফ ইনসুলিন। তাহলে কি হবে তোমরাই বলো? তাহলে কি হবে? ইনসুলিন যদি বেশি ক্ষরিত হয়, অবশ্যই গ্লুকোজের পরিমাণ, রক্তে গ্লুকোজের পরিমাণটাকে কমে যাবে, বেশি বেশি করে গ্লাইকোজেনে কনভার্ট করবে, লিভারে গিয়ে জমা করছে। তাহলে রক্তে যদি গ্লুকোজ লেভেল নেমে যায়, সেটাও হচ্ছে খারাপ। সেখান থেকে কি হয়? গ্লাইসেমিয়া বলা হয়, অর্থাৎ রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক কমে গেছে। এর ফলে রোগী কিরকম হতে পারে? রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, এছাড়া রোগী কিন্তু মারাও যেতে পারে। তো ইনসুলিন খুব ইম্পর্টেন্ট একটা হরমোন, গ্লুকাগনও তাই, কারণ দুটোর অপোজিট কাজ। রক্তে গ্লুকোজের লেভেলটাকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু এই দুটো হরমোনই নিয়ন্ত্রণ করছে। ইনসুলিন, গ্লুকাগন, এই দুটো হরমোনই কিন্তু নিয়ন্ত্রণ করছে। যখন কমে যাচ্ছে, গ্লুকাগন বাড়াচ্ছে গ্লুকোজ লেভেলটাকে, আবার যখন বেড়ে যাচ্ছে, ইনসুলিনের কাজ হবে গ্লুকোজ লেভেলটাকে কমানো, কারণ গ্লুকোজকে সে গ্লাইকোজেনে কনভার্ট করতে হেল্প করছে। তা আশা করছি এই ব্যাপারটা পুরো ক্লিয়ার, কারণ এখান থেকে এই টপিকটা ভীষণই ভীষণই গুরুত্বপূর্ণ। এবার প্যানক্রিয়াস দেখতে পাচ্ছ, এর অবস্থানটা দেখো, এই যে ইয়েলো কালারের যেটা, সেইটা হচ্ছে প্যানক্রিয়াস। কোথায় আছে দেখো? দেখো স্টমাকের এই ঠিক এইখানে নিচে, ঠিক ক্ষুদ্রান্তের যে প্রথম অংশ, যেটাকে আমরা বলি কি, বা ইন্টেস্টাইনের প্রথম অংশ, যেটাকে আমরা বলি ডুওডেনাম, এই ডুওডেনামটা যে জায়গাটায় ভাঁজ হচ্ছে, সেখান থেকে কিন্তু তৈরি, মানে সেখানে আমরা দেখতে পাচ্ছি কি প্যানক্রিয়াস, মানে ক্ষুদ্রান্তের ডিওডেনামের ভাঁজে বলতে পারো যে অগ্ন্যাশয় গ্রন্থিটি অবস্থিত। এটি একটি মিশ্র গ্রন্থি হিসেবে কাজ করে, এবং এর মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে, যেখান থেকে দুটো খুব মেন হরমোন নিঃসৃত হয়, যেটা হচ্ছে ইনসুলিন আর হচ্ছে গ্লুকাগন। এখন এই এক্সোক্রিন গ্ল্যান্ড আর এন্ডোক্রিন গ্ল্যান্ডটা কি অ্যাকচুয়ালি? কেনই বা এক্সোক্রিন বলছি আর কেনই বা এন্ডোক্রিন বলছি? এন্ডোক্রিন মানে হচ্ছে যেটা, ওই গ্রন্থিগুলো যেটা রিলিজ করবে, সে কোনো ডাক্ট দ্বারা বাহিত নয়, বা নালী দ্বারা বাহিত হচ্ছে না। সে ডাইরেক্ট গিয়ে কোথায় মিশছে? সে ডাইরেক্ট গিয়ে ব্লাডে গিয়ে মিশছে, আমাদের রক্তে গিয়ে মিশছে। আর এক্সোক্রিন গ্ল্যান্ড কি হচ্ছে? এক্সোক্রিন গ্ল্যান্ড হয় আমাদের দেহের বাইরে নির্গত করছে, অথবা কি হচ্ছে, আমাদের দেহের মধ্যেই কোনো একটা অর্গানে গিয়ে পড়ছে। এবার সে তো দূরবর্তী স্থানে সে নিয়ে যাচ্ছে,
তাহলে তার বহনের জন্য কি চাই, বহিঃক্ষরা গ্রন্থির বহনের জন্য, গ্রন্থি যেটা নিয়ে যাচ্ছে সেটা বহন করার জন্য তার তো নালী দরকার, তাহলে সে হচ্ছে ডাক্ট যুক্ত হচ্ছে, কিন্তু এন্ডোক্রিন গ্ল্যান্ড কি হয়, এন্ডোক্রিন গ্ল্যান্ড সে ডাক্টলেস হয়। এবার এক্সোক্রিন গ্ল্যান্ড হচ্ছে মেনলি তোমার এই যে এনজাইম গুলো রিলিজ করছে, বা এই যে আমরা ঘামছি আমাদের সোয়েট গ্ল্যান্ড যেটা রিলিজ করছে, তো সেগুলো হচ্ছে এক্সোক্রিন গ্ল্যান্ড। আর এন্ডোক্রিন গ্ল্যান্ড হচ্ছে যত যাবতীয় হরমোন আমাদের রিলিজ হচ্ছে সেগুলো কিন্তু এন্ডোক্রিন গ্ল্যান্ডের ক্ষরণের জন্য বা অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণের জন্যই হচ্ছে। এবার চলে আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে ত্বকে উপস্থিত মেলানিনের কাজ কি। মেলানিনের গুরুত্বপূর্ণ কাজ, এটার অ্যান্সার কি হবে, সেটা হচ্ছে ক্ষতিকারক বিকিরণ শোষণ করা। অপশন ডি হয়ে যাবে অ্যাবজর্ব হার্মফুল রেডিয়েশন। মেলানিন কি করে, আমাদের যে ক্ষতিকর রে অর্থাৎ ইউভি রে আসে সেটা কি করতে পারে, মেলানিনের একটা ক্ষমতা আছে সেই ইউভি রে কে কিন্তু অ্যাবজর্ব করে নেয়। এবার হার্মফুল রেডিয়েশনকে সে যদি অ্যাবজর্ব করে তাহলে তার প্রভাব কিন্তু অতটা পড়ছে না। তো অ্যাকচুয়ালি যে এই যে মেলানিন আছে সেটা কিন্তু পুরোপুরি, অনেক সময় দেখবে অনেক ক্রিম বাজারে বেরোয় যে মেলানিন কমানোর জন্য, অর্থাৎ মেলানিন কমলে কি আমাদের ফর্সা লাগবে। মেলানিনের কাজ কি, এরা হচ্ছে পিগমেন্টেশন দিচ্ছে। পিগমেন্টেশন কিসের, পিগমেন্টেশন অফ আই, হেয়ার অ্যান্ড স্কিন কে দিচ্ছে, মেলানিন করছে। আর কি করছে, অ্যাবজর্ব করছে ইউভি রে। এবার মেলানিন কিন্তু পিগমেন্টেশন যেরকম দিচ্ছে সেরকম কিন্তু তার একটা খুব মেন কাজ, যেটা হচ্ছে ইউভি রে কে অ্যাবজর্ব করে নিচ্ছে, যেটা ত্বককে ক্ষতি থেকে বাঁচাচ্ছে। তো সেই কারণে বলা হয় যে যত বেশি তার মানে ডার্ক স্কিন রয়েছে, তো সেক্ষেত্রে বলা বলে যে মেলানিন তার বেশি। অ্যাকচুয়ালি তার, সে কিন্তু তার বেশি ট্যান পড়ে, কারণ যত বেশি সে, তার একটা পাওয়ার থাকে বেশি ইউভি রেকে সে অ্যাবজর্ব করবে, মেলানিন যত বেশি থাকবে। তো সেক্ষেত্রে দেখবে ডার্কার যাদের স্কিন টোন, তো তাদের ক্ষেত্রে ট্যানটাও অনেক সময় দেখা যায় যে বেশি পড়ছে। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে যে নিম্নলিখিত কোনগুলোর মধ্যে উদ্দীপনা পরিবহনের গতিবেগ সর্বাপেক্ষা কম। দেখো অপশনে কি কি আছে, এ আলফা নার্ভ ফাইবার, এ বিটা নার্ভ ফাইবার, বি নার্ভ ফাইবার, নাকি সি নার্ভ ফাইবার। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হয়ে যাবে, ওকে নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, দ্য রেসপিরেটরি সেন্টার ইজ লোকেটেড ইন। এটার অ্যান্সার কি হয়ে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে মেডুলা অ্যান্ড বন্ডস। এই সংক্রান্ত তোমাদেরকে যখন আমি নার্ভাস সিস্টেম পড়াবো তখন আরো ডিটেলসে এটা নিয়ে আলোচনা করে দেবো। নেক্সট কোশ্চেন হচ্ছে যে দ্য সিক্রেশন অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আন্ডার দ্য কন্ট্রোল অফ পিটুইটারি। দেখো চারটে অপশন আছে, এই চারটে অপশনের মধ্যে কোনটা অ্যান্সার হবে, অর্থাৎ পিটুইটারি গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত না। অ্যান্সার হয়ে যাবে কি অ্যাড্রিনাল মেডুলা হয়ে যাবে এটার অ্যান্সার। কারণ অ্যাড্রিনাল মেডুলার যখন ক্ষরণ হয় তখন কিন্তু পিটুইটারির কোনো রকম কন্ট্রোল থাকে না, কারণ adrenal medulla is primarily regulated by sympathetic nervous system। এটাকে কে কন্ট্রোল করে, sympathetic nervous system একে কন্ট্রোল করে। এখানে তোমরা আর একটা একটু জিনিস পাবে যেটা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে ক্রোমাফিন সেলস। ক্রোমাফিন সেলস, এই ক্রোমাফিন সেলসটা একটু পড়তে হবে, that are connected with preganglionic motor fibers of the sympathetic nerves, মানে sympathetic নার্ভাস সিস্টেমের সাথে কিন্তু যুক্ত। এবং যেখানে আমরা মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা নিউরো এন্ডোক্রিন, যেটা কি করে, যেটা এই অ্যাড্রিনাল মেডুলাতে এই সেলটা থাকে, এবং যেখান থেকে দু ধরনের হরমোন নিঃসৃত হয়। আমরা জানি যে অ্যাড্রিনাল মেডুলা থেকে কিন্তু দু রকমের হরমোন রিলিজ হয়, একটা হচ্ছে এপিনেফ্রিন আর একটা হচ্ছে নর এপিনেফ্রিন।
নর এপিনেফ্রিন, অর্থাৎ এটার আরেকটা নাম হচ্ছে অ্যাড্রিনালিন আর হচ্ছে নর অ্যাড্রিনালিন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে আমাদের বডিকে ফাইট অর ফ্লাইট রেসপন্সের জন্য তৈরি করে। তো যদি অনেক সময় আসে যে হুইচ হরমোন ইজ মানে নোন অ্যাজ ফাইট অর ফ্লাইট হরমোন, তাহলে অ্যান্সার হয়ে যাবে অ্যাড্রিনালিন। এবং এখানে কিন্তু মানে দুটো মিলে, অর্থাৎ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম প্লাস হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা, এই দুজনে মিলে ইন্টিগ্রেটেড একটা সিস্টেম তৈরি করছে। এই দুজনে মিলে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম তৈরি করছে, ঠিক আছে? আর এই হরমোন গুলোর কাজ কি? নর এপিনেফ্রিন, অ্যাড্রিনালিন, এটা তো প্রথমত যে আমাদের বডিকে বিপজ্জনক অবস্থা থেকে, মানে সেই রকম মুহূর্তে আমরা ধরো হঠাৎ করে তুমি তোমার পাশে সাপ দেখলে বা হঠাৎ করে নিচে মাটির দিকে তাকিয়ে দেখলে সাপ, তো সেই সময় যেরকম বিপদ মানে চকিত অবস্থা, সেই সময় এই হরমোন গুলো রিলিজ করে। এই হরমোন গুলোর কাজ কি? এগুলো হচ্ছে হার্টবিট কে অ্যাক্সিলারেট করে। দিস হরমোন অলসো রেজেস ব্লাড প্রেশার অ্যান্ড স্লোস পেরিস্টালসিস। তো এগুলো হচ্ছে এই হরমোন গুলোর মেন কাজ। এখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসে। এবার চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। আচ্ছা, চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য টেম্পারেচার রেগুলেশন, আমার দ্য টেম্পারেচার রেগুলেশন অফ দ্য বডি ইজ ইনফ্লুয়েন্সড বাই, এটার অ্যান্সার হয়ে যাবে অল অফ দিস। চলে আসি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 10, when pH of blood is too low, the ions secreted into the nephron from the surrounding capillaries are, তো কোশ্চেন নাম্বার 10 এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ H প্লাস অর NH4 প্লাস। চলে আসি নেক্সট কোশ্চেনে। which of the following acts as a cofactor of carbonic anhydrase, কোশ্চেন নাম্বার 11 এর অ্যান্সার হয়ে যাবে Zn অর্থাৎ জিঙ্ক। জিঙ্ক হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসি। গর্ভাবস্থায় কোন ভিটামিন গ্রহণ স্নায়ুনালিকা ত্রুটি যেমন স্পাইনা বিফিডা কে প্রতিরোধ করতে সাহায্য করে? এটা খুব ইজি কোশ্চেন, এটা সবাই জানো। ফোলিক অ্যাসিড, অর্থাৎ গর্ভাবস্থার শুরু থেকে প্রেগনেন্সি পিরিয়ডের 3 মাস অবধি কিন্তু সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফোলিক অ্যাসিড। তখন ডক্টররা অন্য কিছু খেতে সাজেশন দেন না, তারা এটাই মেনলি খেতে বলেন যে ফোলিক অ্যাসিডটা কন্টিনিউ করতে হবে। চলে আসি নেক্সট কোশ্চেনে। মায়োফাইব্রিলের একটি অংশ যাকে সার্কোমিয়ার বলা হয়, সেটির বিস্তৃতি কতটা? দ্য সেগমেন্ট অফ মায়োফাইব্রিল দ্যাট ইজ কল্ড সার্কোমিয়ার রানস ফ্রম, তো সার্কোমিয়ার রানস ফর, এটার অ্যান্সার কি হবে? ওয়ান জেড লাইন টু দ্য নেক্সট জেড লাইন। চলে আসি নেক্সট কোশ্চেনে। সেন্সরি হেয়ার cells of cochlea in organ of corti are anchored on the, কোশ্চেন নাম্বার 14 এর অ্যান্সার হয়ে যাবে ব্যাসিলার মেমব্রেন। এগুলো যখন তোমাদের টপিক ধরে ধরে করাবো তখন এই কোশ্চেন গুলো আবার আলোচনা করে দেব। গ্লোমেরুলার পরিস্রুতের বেশিরভাগ পুনঃশোষিত হয়, অ্যান্সার কি হবে? কোশ্চেন নাম্বার 15, অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে প্রক্সিমাল টিউবিউল অর্থাৎ অগ্রনালিকায়। চলে আসি নেক্সট কোশ্চেনে। নিউট্রিশন অফ স্পার্মাটোজোয়া ইজ প্রোভাইডেড বাই, কোশ্চেন নাম্বার 16, অ্যান্সার হয়ে যাবে, এটা সবাই জানে, এটা হয়ে যাবে কি? সার্টোলি সেল, এটা নিউট্রিশন প্রোভাইড করে। বৃদ্ধ বয়সে দৃষ্টি ত্রুটিকে কি বলা হয়? কোশ্চেন নাম্বার 17, ভিজুয়াল এরার ইন ওল্ড এজ ইজ নোন অ্যাজ, অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে প্রেসবায়োপিয়া। অ্যান্সার হয়ে যাবে প্রেসবায়োপিয়া। এই সংক্রান্ত তোমাদেরকে আর একটু, তো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে প্রেসবায়োপিয়া। এই প্রসঙ্গে বলে রাখি বাকিগুলোর অ্যান্সার কি হবে। যেরকম মানে বাকিগুলো কি, যেরকম হচ্ছে মায়োপিয়া, এটাকে বলা হয় নিয়ার সাইটেডনেস, বলা হয়। মানে হচ্ছে কাছের জিনিসকে যখন ক্লিয়ারলি দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ মায়োপিয়া। কিন্তু সে কি দেখতে পায় না যার মায়োপিয়া হয়? সে দূরের জিনিস সঠিকভাবে দেখতে পাবে না।
হাইপারমেট্রোপিয়া হচ্ছে বা এটার আরেকটা নাম হচ্ছে লং সাইটেডনেস বা হাইপারোপিয়াও বলে, আরেকটা বলে ফার সাইটেডনেস। এর মানে হচ্ছে সে দূরের জিনিস ভালোভাবে দেখতে পাবে কিন্তু কাছের জিনিস, কাছের অবজেক্ট সে ভালোভাবে দেখতে পাবে না। এটার অ্যাকচুয়ালি কেন হচ্ছে সমস্যাটা, কারণ হচ্ছে নিয়ার বাই অবজেক্টের ইমেজটা তৈরি হয় রেটিনার পিছনে, রেটিনার পিছনে গিয়ে নিয়ার বাই অবজেক্টের ইমেজটা তৈরি হয়। প্রেস বায়োপিয়া কি, দ্যাট ইজ ভেরি ন্যাচারাল, এবং এটার অ্যাকচুয়ালি এজিং এর সাথে সাথে যত এজ বাড়বে তত হচ্ছে চোখের অনেক সময় সমস্যা হচ্ছে। এই সমস্যার কারণেই হচ্ছে প্রেস বায়োপিয়া। অর্থাৎ মোটামুটি মিড 40 থেকে এটা শুরু হতে পারে, আপ টু 65-এ গিয়ে এটা আরেকটু খারাপ হয়। অ্যাস্টিগমাটিজম কি, অ্যাস্টিগমাটিজম হচ্ছে রিফ্র্যাক্টিভ এররের জন্য, রিফ্র্যাক্টিভ রিফ্র্যাক্টিভ এরর কিসের জন্য রিফ্র্যাক্টিভ হচ্ছে, ডিউ টু রোটেশনাল অ্যাসিমেট্রি ইন দ্য আইস রিফ্র্যাক্টিভ পাওয়ার। যেখানে কর্নিয়াটা অ্যাকচুয়ালি কি হয়, ইজ নট পারফেক্টলি রাউন্ড। তো পারফেক্টলি রাউন্ড হয় না কর্নিয়াটা, যার জন্য কি হয় অ্যাস্টিগম্যাটিজম যাদের হয় তাদের ব্লারি ভিশন দেখা যায় এবং ডিস্টর্টেড ভিশন, এগুলো তাদের সমস্যায় তারা ভোগে। এবার চলে আসি নেক্সট কোশ্চেনে। নার্ভের অনাবৃত শেষাংশ থেকে উদ্ধৃত আবেগ নিম্নলিখিত কোন সংবেদনকে সূচনা করে? তো এটার অ্যান্সার কি হয়ে যাবে, অর্থাৎ which sensation is initiated by the impulse from naked nerve ending? naked nerve ending থেকে যেটা হয় সেটা হচ্ছে পেন, বেদনা। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, নিম্নলিখিত এর মধ্যে কোনটা প্রোক্যারিওট? দেখো এটার অ্যান্সার হয়ে যাবে অসিলেটোরিয়া। এটা প্রোক্যারিওটিক অ্যালগি, দ্যাট ইজ যে অ্যালগি গুলো, অর্থাৎ ব্লু গ্রিন অ্যালগি, তোমাদেরকে আগেও বুঝিয়েছি অ্যালগি পড়াতে গিয়ে। অর্থাৎ আমরা কিন্তু প্রোক্যারিওটিক অ্যালগি পাবো যারা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, বা আমরা বলতে পারি যে সায়ানোব্যাকটেরিয়া। তো সেই সমস্ত ব্যাকটেরিয়া, সেই সমস্ত মানে অ্যালগি গুলো হচ্ছে প্রোক্যারিওটিক অ্যালগি হয়, যার মধ্যে অসিলেটোরিয়া হচ্ছে একটা প্রোক্যারিওটিক অ্যালগির উদাহরণ। আচ্ছা তোমরা বলো তো, কারার মানে কমেন্ট বক্সে তোমরা এটার অ্যান্সার করো যে কারার মধ্যে তোমাদেরকে পড়িয়েছিলাম গ্লোবিউল আর নিউক্লিউল কি? গ্লোবিউল আর নিউক্লিউল, তোমরা বলো তো এই গ্লোবিউল আর সরি এটা নিউক্লিউল হবে, নিউক্লিউল এই দুটো কি? কারাতে তোমরা পেয়েছো গ্লোবিউল অ্যান্ড নিউক্লিউল, এই দুটো কি এটা তোমরা, তোমাদের টাস্ক থাকলো এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে গ্লোবিউল অ্যান্ড নিউক্লিউল কি। অ্যান্সার আমার চাই, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, এর মধ্যে কোনটি ইউকার্পিক ছত্রাক? কোশ্চেন নাম্বার 20-তে বলেছে এর মধ্যে কোনটা ইউকার্পিক ছত্রাক। এটার অ্যান্সার হয়ে যাবে কি, এটার অ্যান্সার হয়ে যাবে মিউকর। অ্যান্সার হয়ে যাবে মিউকর, দ্যাট ইজ অপশন এ। তোমাদের এখান থেকে দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট, দুটো টার্ম এখানে। ইউকার্পিকটা তো তোমাদের পড়তেই হচ্ছে, ইউকার্পিক ফাঙ্গাস কাদেরকে বলে। এছাড়া আর একটা টার্ম তোমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে হলোকার্পিক, হোলোকার্পিক ফাঙ্গাস। তো হোলোকার্পিক ফাঙ্গাস কাকে বলে? এরা হচ্ছে এমন এক ধরনের ফাঙ্গাস যেটার এন্টায়ার থ্যালাস, অর্থাৎ পুরো থ্যালাসটা কিসে কনভার্ট হয়ে যায়, পুরো থ্যালাসটা ডিফারেন্সিয়েটেড হয়ে যায় ইন্টু রিপ্রোডাক্টিভ সেলে, রিপ্রোডাক্টিভ সেলে। ইউকার্পিক ফাঙ্গাসে কি হয়, ইউকার্পিক ফাঙ্গাসে থ্যালাসটা ডিফারেন্সিয়েটেড হচ্ছে দুটো পার্টে। নাম্বার 1 হচ্ছে ভেজিটেটিভ আর নাম্বার 2 হচ্ছে রিপ্রোডাক্টিভ। তো এটাই হচ্ছে ডিফারেন্স ইউকার্পিক ফাঙ্গাসের সাথে হোলোকার্পিক ফাঙ্গাসের, এটা ডিফারেন্স। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি, নিম্নলিখিতদের মধ্যে কোনটি জলে নিমজ্জিত জলজ উদ্ভিদ? কোশ্চেন নাম্বার 22, নিমজ্জিত কোনটা হচ্ছে জলজ উদ্ভিদ? এটার অ্যান্সার কি হয়ে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে ডেন্টেল্লা রিপেন্স হয়ে যাবে এটার অ্যান্সার। এটার অ্যান্সার হয়ে যাবে ডেন্টেল্লা রিপেন্স। মনে হচ্ছে এখানে একটা কোশ্চেন তোমাদের বাদ চলে গেছে, যাই হোক আমি নেক্সট
দিনে আমি এই কোশ্চেনটা তোমাদের জন্য রেখে দেব। যেটা যদি কোনোটা বাদও চলে গিয়ে থাকে আমি কিন্তু নেক্সট ডে তোমাদের কোশ্চেনটা রেখে দেব। তো আজকে কোশ্চেন এই পর্যন্তই থাকুক। নেক্সট ডে আবারও সেশনের বাকি কোশ্চেন সেটটা আমি কমপ্লিট করে দেব। আজকের সেশন এই পর্যন্ত, এবং কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমরা রেগুলার ভিডিও তোমাদের নোটিফিকেশনে চলে আসবে, এবং বিভিন্ন টপিক এই চ্যানেলে পড়ানো হবে। তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এবং এই পড়ানোর ক্লাসগুলোর পিডিএফ হিসেবে তোমরা কোথায় পেয়ে যাবে? টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা কিন্তু কমেন্ট বক্সে, এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সেই কমেন্ট লিঙ্কে তোমরা জয়েন করতে পারো। জয়েন করলে তোমরা সেখান থেকে কিন্তু ক্লাসের ভিডিও পেয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ। বেস্ট উইশেস ফর ইউর এক্সাম।